এবারে যার বক্তব্য শুনবো মাননীয় প্রবাল কুমার বসুকে ডেকে নেব। সুকন্যা সেনগুপ্ত এবং দি ফ্রেমের সকলকে শুভেচ্ছা। এইখানে সঞ্জয় দার সঙ্গে একটু আগেই আমরা বসে কথা বলছিলাম। সুকন্যার আয়োজন বা দ্য ফ্রেমের আয়োজন সবসময় এত রুচিপূর্ণ হয় সমস্ত কিছু, যেটা চোখে পড়ে আর কি, এবং ভালো লাগা একটা জন্ম হয়। তো সুকন্যাকে ধন্যবাদ, দ্য ফ্রেমকে ধন্যবাদ। আজকে এই শিল্প প্রদর্শনী যেটা 4-5 দিন ধরে চলবে, তো সেটা অবনীন্দ্রনাথকে উৎসর্গীকৃত। অবনীন্দ্রনাথ, যার বয়স এবছরে 155 বছর হবে। উনি রবীন্দ্রনাথের 10 বছর পরে জন্মেছিলেন। এখন কথা হচ্ছে অবনীন্দ্রনাথ এর গুরুত্বটা কোথায় আমাদের বাংলা সংস্কৃতি জীবনে। ঠাকুর পরিবার, আমাদের ঠাকুর পরিবার এবং মূলত রবীন্দ্রনাথকে কেন্দ্র করে ঠাকুর পরিবার আমাদের সংস্কৃতির প্রায় সিংহভাগ জুড়ে রয়েছে। আমরা সমস্ত কিছুতেই তাদের রেফারেন্স টানি। তো এই ঠাকুর পরিবারের যে দুজনের সঙ্গে রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিলেন, ছোটবেলায় জ্যোতিরিন্দ্রনাথ এবং আরও একটু পরে যিনি, সেটা হচ্ছেন অবনীন্দ্রনাথ। এদেরকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি অনেকটাই বিবর্তিত হয়েছে সেই সময়। কিভাবে? সেই সময় যে পত্রিকা বেরোতো, সেই পত্রিকায় অলঙ্করণ থাকলেও শিল্পীদের নাম থাকতো না। তো তত্ত্ববোধিনী পত্রিকায় একটা বিজ্ঞাপন বেরোলো যে একটা নতুন পত্রিকা প্রকাশ পেতে চলেছে, সেই পত্রিকার নাম হচ্ছে সাধনা, এবং সেইখানে ছবি আঁকবেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথকে কেউ চেনে না তখন, তার বয়স 20-21 এরকম হবে। পত্রিকাটা বেরোয় যখন, এই বিজ্ঞাপনটা তত্ত্ববোধিনীতে বেরোচ্ছে, তার প্রায় মাস 3 পরে পত্রিকাটা প্রকাশ পাবে। তার মধ্যে 3টে না 4টে তত্ত্ববোধিনীর সংখ্যা, 3টে বোধহয় তত্ত্ববোধিনীর সংখ্যা প্রকাশ পেয়েছে, এবং প্রত্যেক সংখ্যাতেই এই বিজ্ঞাপন যে ছবি আঁকবেন এই পত্রিকায় অবনীন্দ্রনাথ ঠাকুর। এই যে একটা ঘোষণা, একজন ছবি আঁকতে আসছেন, তার যে ঘোষণা, এর আগে বাংলা সংস্কৃতি জগতে হয়নি। এবং উনি পত্রিকা বেরোনোর পরে দেখা গেল, পত্রিকা বেরোনোর পরে যখন সূচি বেরোলো, তখন কারোরই নাম থাকতো না সূচিতে, কিন্তু একটা নির্দিষ্ট সময় 6 মাস পর পর ওই লেখকদের তালিকা দেয়া হতো। তো লেখকদের তালিকা যখন দেয়া হলো, তখন দেখা গেল সব লেখকের তালিকা আছে, অবনীন্দ্রনাথের নাম নেই। তার নাম রয়েছে, অবনীন্দ্রনাথের নাম নেই। কেন নেই? কারণ ছবিটা যে ছাপা হতো, সেটা পত্রিকার দুটো লেখার মাঝখানে একটা সাদা পাতা জুড়ে দেওয়া হতো। সেই পাতার কোনো নাম্বার থাকতো না। সেই পাতার কোনো নম্বর থাকতো না বলে শিল্পীদের নামও বাদ চলে যেত। তো অবন ঠাকুরকে এই যে ছবি আঁকাতে নিয়ে আসা, এইটা নিয়ে এলেন কে? সেটাই রবীন্দ্রনাথের প্ররোচনাতেই উনি প্রথম ছবি আঁকতে শুরু করলেন। সকলের ধারণা ছিল যে এই সাধনা পত্রিকাটা রবীন্দ্রনাথই বার করছে, রবীন্দ্রনাথই সম্পাদক, কিন্তু বেরোনোর পরে দেখা গেল যে পত্রিকার সম্পাদক অন্য কারোর নাম রয়েছে, সুধীন্দ্রনাথ ঠাকুর। যদিও সবটাই রবীন্দ্রনাথ দেখতেন, এবং এর 4র্থ বর্ষে গিয়ে এই পত্রিকার রবীন্দ্রনাথ সম্পাদক হিসেবে নিজের নাম প্রকাশ করা শুরু করেন। তো এই যে রবীন্দ্রনাথের প্ররোচনায় আমি বলবো, অবন ঠাকুরের যে ছবি আঁকা শুরু, উনি প্রথম যে ছবি এঁকেছিলেন স্বপ্নপুরাণ বলে, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের একটি লেখার সঙ্গে, এবং তারপরে বধূ বলে একটি
লেখার সঙ্গে। এরপরে তৃতীয় ছবিটা উনি আঁকেন যেটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বিম্ববতী লেখার সঙ্গে ছবি আঁকেন, এবং সেটা এতটাই ভালো লাগে রবীন্দ্রনাথের, যদিও সেই সময় সাহিত্য পত্রিকার সম্পাদক এবং রবীন্দ্রনাথের কড়া সমালোচক সুরেশচন্দ্র সমাজপতি এই ছবিটাকে পুরোটাই নাকচ করে দিয়েছেন কিছু হয়নি বলে, কিন্তু রবি ঠাকুরের এত ভালো লাগে যে ওনার চিত্রাঙ্গদা বই তারপরে যে বেরোয় তাতে অলঙ্করণ করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় বোধহয় কবিতার সঙ্গে লেখার সঙ্গে অলঙ্করণ এটাই প্রথম বই, সঞ্জয় দা মনে হয় এটাই প্রথম বই। এবং এর আগে রবীন্দ্রনাথের যে বইগুলো বেরিয়েছে সেই বইয়ের দাম ছিল 1 টাকা 1.5 টাকা এরকম দাম ছিল। এই যে চিত্রাঙ্গদা বইটি অলঙ্করণ সহ বেরোলো, এই বইয়ের দাম রাখা হলো 5 টাকা, অর্থাৎ অলঙ্করণকে মূল্য দেয়া হচ্ছে। এই একইভাবে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথকে উদ্বুদ্ধ করেছিলেন লেখার জন্য। উনি যখন ওই বাল্যগ্রন্থাবলী বার করবেন, মানে রবীন্দ্রনাথের মনে মানে অনুভব করেছিলেন যে শিশুদের জন্য বা ছোটদের জন্য লেখা ভালো বই নেই, তো ওনার মাথায় এসেছিল যে বাল্যগ্রন্থাবলী বার করবেন। তখন কিন্তু উনি অবনীন্দ্রনাথকেই প্রথম বলেন যে তুমি লেখো। অবনীন্দ্রনাথ কিন্তু তার আগে লেখেননি, উনি লেখক তো ছিলেনই না তখন। এবং বাল্য গ্রন্থাবলীর প্রথম বই অবনীন্দ্রনাথ লিখলেন শকুন্তলা। এবং মজাটা হচ্ছে শকুন্তলা তো ছিলই, এটা নতুন সৃষ্টি নয়, কিন্তু অবনীন্দ্রনাথের গুরুত্ব হচ্ছে তিনি বাঙালি যারা বড় হয়ে উঠছে, অ্যাডোলেসেন্ট বা আরেকটু ছোট যারা, তাদের পড়ার মতো করে সহজ ভাষায় এবং সহজ বর্ণনায় তিনি এই বইটি লিখলেন। এবং বাল্যগ্রন্থাবলীর প্রথম বইটি শকুন্তলা এবং তৃতীয় বইটি হচ্ছে ক্ষীরের পুতুল, দুটোই অবনীন্দ্রনাথের লেখা। মাঝখানের বইটি ছিল নদী, যেটা রবীন্দ্রনাথের লেখা ছিল। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা দিচ্ছেন অবনীন্দ্রনাথকে। এইবারে আসি অবনীন্দ্রনাথের ছবির কথায়। সময় আছে তো 2-4 মিনিট। অবনীন্দ্রনাথ ছবির শিক্ষা হয়েছিল বাড়িতে একজন ইতালীয় পেন্টারের কাছে, শিল্পীর কাছে। এবং পরবর্তী সময়, এটা 1895-96 সাল নাগাদ, তিনি হ্যাভেল সাহেবের সঙ্গে তার যোগাযোগ ঘটে এবং হ্যাভেল সাহেব অনুভব করেন যে তার ছবির একটা আলাদা চরিত্র আছে। তখনও কিন্তু সেই চরিত্রটা তৈরি হয়নি। এই যে আমরা অবন ঠাকুরকে বলি যে ওনার ছবি, উনি ভারতীয় আধুনিক শিল্পের মানে উনি হচ্ছেন প্রথম পুরুষ বা শুরু করেন, আসলে উনি কি করেছিলেন সেই সময় বা কেন তিনি এইটা অনুভব করেছিলেন? তার আগে কি ছবি হতো? তার আগে ছবি আঁকা হতো ব্রিটিশদের বা কলোনিয়াল ছবি যেভাবে হয় তাদের ইনফ্লুয়েন্সে ছবি আঁকা হতো। সে সময় ছবির মধ্যে ভারতীয়তা আনার চেষ্টা করেছিলেন যিনি প্রথম শিল্পী, তিনি হচ্ছেন রবি বর্মা। কিন্তু রবি বর্মার ভারতীয় চরিত্র আনলেও তার উপস্থাপনা ছিল ব্রিটিশ। যেমন উনি সীতাকে দেখাচ্ছেন রবি বর্মা, কিন্তু সীতা দাঁড়িয়ে আছে ভেনাস, যেটা ইউরোপিয়ান ছবির একটা প্রধান চরিত্র, ভেনাসের ভঙ্গিমায় সীতা দাঁড়িয়ে আছে। সেই সময় ওই 1900 গোড়ার দিকে যে ভারত বঙ্গভঙ্গ আন্দোলন রোধে এবং যে নিজের দিকে ফিরে মানে দেশের এতে ফিরে তাকানোর যে আন্দোলন শুরু হলো আর কি, সেই আন্দোলনের ফলে অবনীন্দ্রনাথের মনে হলো আমাদের ছবির জায়গাটাতেও নিজেদের দেশজ কিছু নিয়ে আসা দরকার। এবং সেই জায়গা থেকে ওই দেশজ জিনিস খুঁজতে গিয়ে উনি দেখলেন যে সাহেবদের ছবিতে মানে
কলোনিয়াল ছবি যেটা আমরা পেতাম, সেখানে যে আলো আঁধারির যে খেলা, ওর মনে হয়েছিল যে ইউরোপের যে পরিবেশ মানে ইউরোপে যে ওয়েদার কন্ডিশন, যেমন সেখানে দিনের কম সময় আলো থাকে, বেশিরভাগ সময় আঁধার থাকে, সেই জন্য তাদের ছবিতে আলো আঁধারির এত প্রভাব। আমাদের তো এখানে সেরকম নয়, তো আমরা কেন সেই আলো আঁধারি রাখবো? ফলে ওনার মনে হলো যে এখানে আমাদের ছবিতে আলোর প্রভাব অনেক বেশি রাখা দরকার, আলো আঁধারি বর্জন করে, এবং এই কাজটা উনি করলেন। এইটাই কিন্তু ভারতীয়ত্বের সূচনা। এবং উনি যে মুঘল মিনিয়েচার এগুলো নিয়ে এলেন ছবিতে, যেগুলোকে বলা হচ্ছে ভারতীয় ছবি, কিন্তু শুধু মুঘল মিনিয়েচার কপি করেননি। মুঘল মিনিয়েচার যদি দেখা যায় তার মধ্যে প্রাণ নেই, উনি ওনার ছবিগুলোর মধ্যে প্রাণের সঞ্চার করলেন। এর সঙ্গে রবীন্দ্রনাথ আর একটা কাজ করেছিলেন। উনি শুধু যে অবনীন্দ্রনাথকে ছবি আঁকাতে নিয়ে এলেন তাই নয়, উনি আর একজনকে, তার নাম বলেন্দ্রনাথ ঠাকুর, তাকে উনি দিয়ে এই অবনীন্দ্রনাথের ছবির সম্বন্ধে লেখাতে শুরু করলেন। বিভিন্ন প্রবন্ধ বলেন্দ্রনাথ লিখলেন অবনীন্দ্রনাথের ছবি নিয়ে, যেটা সকলের দৃষ্টি আকর্ষণ করলো। অবনীন্দ্রনাথের আগে কারুর ছবি নিয়ে এইভাবে বিস্তৃত লেখালেখি বাংলায় হয়নি। ফলে রবীন্দ্রনাথ যে পরিমাণ ওনাকে দাঁড় করানোর জন্য যে পরিমাণ উদ্যোগ নিচ্ছেন, সেইটা অবনীন্দ্রনাথ কিন্তু শেষ অবধি মনে রেখেছেন। যে কারণে রবীন্দ্রনাথ মারা যাবার পরে, উনি আরো 10 বছর বেঁচে ছিলেন, একটাও ছবি আঁকেননি রবীন্দ্রনাথ মারা যাবার পরে। ওনার শেষ ছবি রবীন্দ্রনাথের মৃতদেহ বেরিয়ে চলে যাচ্ছে, তার যে ছবিটা এঁকেছিলেন ওটাই ওর শেষ ছবি। তারপরে আর 10 বছর কোনো ছবি উনি আঁকেননি। এখন এই যে হ্যাভেল সাহেবের সঙ্গে যোগাযোগ হলো, অবনীন্দ্রনাথ খুব একটা উদ্যোগী ছিলেন না। হ্যাভেল সাহেব তাকে ওই দিল্লিতে, তার ওই যে ছবিটার কথা বললেন শাহজাহান, প্যাসেজ অফ শাহজাহান, সেই দিল্লিতে তাকে নিয়ে গেলেন ওই ছবির প্রদর্শনীর জন্য। এবং শুধু তাই নয়, লন্ডনের স্টুডিও পত্রিকায় তার উপরে একটা ক্যাটালগ বেরোলো। লন্ডনে যখন অবন ঠাকুরের ছবি নিয়ে ক্যাটালগ বেরোচ্ছে, ওখানে ইন্ডিয়ান সোসাইটি সেটা বার করছে, সেটার পুরোপুরি উদ্যোগ কিন্তু হ্যাভেল সাহেব। এবং মনে রাখতে হবে, তখন রবীন্দ্রনাথ কিন্তু তখনও নোবেল প্রাইজ পাননি, তার আগে ওর ক্যাটালগ কিন্তু ওখানে বেরিয়ে যাচ্ছে। এগুলো ঐতিহাসিক ঘটনা। কিন্তু অবনীন্দ্রনাথ কেন আমাদের সংস্কৃতির অঙ্গ হয়ে উঠলেন? আমার মনে হয়েছে এই যে ছবি ইত্যাদি, এই ছবি যতই আধুনিক কথা বলুক, ভারতীয়তা বলুক, আমার মনে হয়েছে অবনীন্দ্রনাথের আঁকা ছবি পরবর্তী সময় যামিনী রায় বা নন্দলাল বসু বা আরও এরকম কয়েকজন ছাড়া খুব বেশি আর তারপরে কেউ তার অনুগামী হননি। বরঞ্চ ভারতীয় চিত্রকলার প্রসার ঘটেছে রবীন্দ্রনাথের ছবির অনুগামী হয়ে। রবীন্দ্রনাথকে অনেক বেশি আধুনিক চিত্রকলার জনক বলা উচিত ভারতীয় জায়গা থেকে। কিন্তু অবনীন্দ্রনাথের ভূমিকা হচ্ছে এই ছবিগুলোর বাইরে তার লেখালেখি। তিনি যে সহজভাবে লিখেছেন, শুধু ছোটদের লেখা না, ওনার যে আপন কথা, ওনার যে জোড়াসাঁকোর ধারে যে লেখা, যেগুলো না পড়লে আমরা সেই সময়ের ঠাকুরবাড়ি মানে বাংলা জীবনের যে চরিত্রগুলো, সেগুলো পেতাম না। আর উনি সাধারণ চরিত্র, মানে কাজের মাসি, উনি এক বড় হয়েছিলেন পদ্মাবতী বলে একজন কাজের মাসির কাছে, তাদেরকে নিয়ে মাসি পিসি, মানে একদম ঘরোয়া যে লেখাগুলো, ঘরোয়া যে ছবিগুলো উনি লেখার মাধ্যমে তুলে ধরেছিলেন, সেইটা অবন ঠাকুরের খুব বড় কৃতিত্ব, একটি অন্যতম বড় কৃতিত্ব। দ্বিতীয় হচ্ছে, যেটার কথা খুব একটা বাংলার বাইরে কেউ বলে না, তার ওই
কুটুম কাটুম যে ওগুলোকে উনি বলতেন পুতুল, কিন্তু ওগুলো প্রায় প্রায় কেন ওগুলো ভাস্কর্যের সমতুল্যই আর কি। যে পরিবেশে যে পাওয়া গাছের গুড়ি লতা পাতা থেকে নানাভাবে তিনি সেগুলোকে যে এক একটা স্থাপত্যের রূপ দিতেন, এইটা নিয়ে কিন্তু খুব বেশি লেখালেখি হয়নি, কিন্তু এইটা আমাদের শিল্পের একটা অনুষঙ্গের একটা বিশেষ জায়গা আছে বলে মনে হয়। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে এই বাগেশ্বরী প্রবন্ধাবলী শিল্পকে এত সহজভাবে যে বলা, ত্রিপুরার খয়রা রাজ্যের গৌরব সিংহ বলে একজন ভদ্রলোক, রাজা, সেই সময় জমিদার বা রাজা, আশুতোষ মুখোপাধ্যায়কে, এই আশুতোষ মুখোপাধ্যায় যখন নানা রকম শিল্পর তিনটে চেয়ার তৈরি করার কথা ভাবছেন, ইনি অর্থ সাহায্য করেছিলেন, বাগেশ্বরী পদ তৈরি করেছিলেন প্রবন্ধ, সেখানে বক্তৃতা দেবার জন্য, এবং সেটা 30টা মতো বক্তৃতা দিয়েছিলেন। এবং শিল্পের এত সহজভাবে শিল্পের গূঢ় কথা বলা এর আগে বা এর পরেও কেউ বলেনি। তো এইখানেই অবন ঠাকুরের গুরুত্ব আমাদের কাছে। উনি আমাদের সামগ্রিক সংস্কৃতির যে চলা, সেটা লেখা এবং ছবি, এবং আমাদের সংস্কৃতি জীবনের যে ধারাবাহিকতা, সেইটা এত সুন্দরভাবে ধরে রেখে গিয়ে গেছেন। আমাদের বড় হবার যে রাস্তাটা, ওনাকে বাদ দিয়ে সেই রাস্তা এখনো ওনাকে বাদ দিয়ে সেই রাস্তাটা বোধহয় যাওয়ার অন্য কোনো রাস্তা নেই। ধন্যবাদ।